সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন যে পৃথিবীতে সভ্য মানুষের যে দুনিয়া, আধুনিক যে রাষ্ট্র এবং নগর রাষ্ট্র, গ্রিক এবং রোমে যে নগর রাষ্ট্রের সূত্রপাত হয়েছিল তারই ধারাবাহিকতায় পৃথিবীতে এই আধুনিক যে নগর রাষ্ট্র সভ্য দুনিয়া এটার গোয়াপত্তন হয়েছে। তারপর আপনি দেখেন বর্তমানে জাতিসংঘ নামে যে সংগঠনটি আছে, যেটি পুরো পৃথিবীব্যাপী একটি বড় সংগঠন। এটি মানব দরদি সংগঠন, এটি পৃথিবীকে যুদ্ধ থেকে মুক্ত করার সংগঠন, মানুষকে সভ্যতার দিকে নিয়ে যাওয়ার সংগঠন, মানুষে মানুষে হানাহানি রেষারেষি অর্থাৎ রাষ্ট্রে রাষ্ট্রে হানাহানি রেষারেষি যুদ্ধ বন্ধ করার একটি সংগঠন। এই সংগঠনের 193টি সদস্য রাষ্ট্র বর্তমানে রয়েছে। এই 193টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও একটি রাষ্ট্র, যার জন্ম আজ থেকে 53-54 বছর আগে। এখন শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশে একটা রাষ্ট্রের 3টা স্তর থাকে। একটা পার্লামেন্ট অথবা লেজিসলেটিভ কাউন্সিল বিভিন্ন দেশে বিভিন্ন ফর্মে থাকে। রাজতান্ত্রিক দেশে একরকম, গণতান্ত্রিক দেশে একরকম, কমিউনিজম দেশে একরকম, আর সেমি ডেমোক্রেটিক কান্ট্রিতে আরেক রকম ভেদ থাকতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে আইন দরকার সে আইনটি তারা প্রণয়ন করে দেয়। সে আইনের ভিত্তিতে রাষ্ট্রে একটি সরকার থাকে যারা এগুলা সব ইমপ্লিমেন্ট করে। আর এই আইনকে ব্যাখ্যা বিশ্লেষণ এবং মানুষে অন্যায় করলে সেটার বিচার করার জন্য একটি বিচার বিভাগ রয়েছে। তাহলে আইন বিভাগে একজন প্রধান থাকে, যিনি পার্লামেন্টের প্রধান। বিচার বিভাগে একজন প্রধান থাকে, যিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বাংলাদেশে। আর রাষ্ট্রের একজন প্রধান থাকে, যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট। আর এই সমগ্র রাষ্ট্র পরিচালনা যিনি অ্যাক্টিভলি করেন প্রেসিডেন্টের পরে, তিনি হচ্ছেন বাংলাদেশের হেড অফ এক্সিকিউটিভ, প্রধানমন্ত্রী। তাহলে এই 4টি বিষয় মাথায় রাখতে হবে: রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, সরকার প্রধান, প্রাইম মিনিস্টার, পার্লামেন্টের প্রধান, চিফ জাস্টিস, স্পিকার, এবং আপনার জুডিশিয়ারির হেড, চিফ জাস্টিস। এই 4টি প্রতিষ্ঠান পৃথিবীর সব দেশে অলঙ্ঘনীয়। তারা যদি কোনো অপরাধ করে, তাদের সে অপরাধ করে তদন্ত করার পর যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই। প্রেসিডেন্ট কোনো ফৌজদারি অপরাধ করতে পারেন না, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের তার ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি সমস্ত ফৌজদারি কর্মকাণ্ডের ঊর্ধ্বে। তারপর চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার অথবা যাকেই বলেন, তারা যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, তাদেরকে ক্রিমিনাল আইনে বিচার করার একটি সুযোগ আছে। সাধারণত রাষ্ট্রের অস্তিত্বের জন্য যে পদগুলো হাজার হাজার বছরের মানুষ তৈরি করেছে, যেগুলোকে পুরা দেশ সম্মান করে, পুরা জাতি সম্মান করে, যেগুলোর উপরে ভিত্তি করে একটা রাষ্ট্রের আইন, বিচার, শাসন কার্য পরিচালিত হয়, রুল অফ ল এস্টাবলিশ হয়, মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের চিন্তা, চেতনা, সাধনা সব কিছুর বিকাশ এবং বিস্তার লাভ করে। সুতরাং যেই কোনো পর্যায়ে, যেই কোনোভাবে এই পদগুলোকে সভ্য রাষ্ট্রের মানুষেরা প্রিজার্ভ করে, সম্মান করে। তারা যদি অপরাধও করে, তাদের বিচারটাও সম্মানজনকভাবে হয়। কথাটি কেন বলছি দেখেন, পৃথিবীতে বাংলাদেশে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন হয়েছে তা না। পৃথিবীর বহু দেশে প্রতিনিয়ত গণ আন্দোলন হয়, সরকার বদল হয়, রিজিম চেঞ্জ হয়, রাজনীতি বদল হয়, রাষ্ট্র বদল হয়ে যায়। কিন্তু একটা রাষ্ট্রে প্রধান বিচারপতিকে একটা ক্রিমিনাল মামলায়, খুনের মামলায়, যে মামলার সাথে তার যে কোনো সংশ্লিষ্টতা আছে, কোনো অসভ্য মানুষও বিশ্বাস করে না। সেই রাষ্ট্রের সেই বিচারপতিকে একটা খুনের মামলায় সোর ক্রিমিনালের মতো তাকে হাত করা পড়িয়ে একটা ম্যাজিস্ট্রেটের মামলায় পুলিশ নিয়ে দাঁড় করিয়েছে। কোত্থেকে? তাকে গড় থেকে। তাকে যদি বলা হতো আসেন,
তিনি দৌড়াইয়া চলে আসতেন। কারণ কি? কারণ হচ্ছে উনি তো চোর নয়, উনি সেশন নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, অথচ তার কোনো সেই রকম বিলাসবহুল বাড়ি গাড়ি নাই। তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, পৃথিবীর দেশে দেশে তার কোনো বাড়ি নেই। তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, যার অধীনে ৬৪ জন ডিস্ট্রিক্ট জাজ সহ হাজার হাজার জাজ। তিনি ৬৪ ডিস্ট্রিক্টের বাংলাদেশি জাজদের খোঁজ খবর নিতেন। সেই ডিস্ট্রিক্ট জাজদের উপরে, হাইকোর্ট জাজদের উপরে, সুপ্রিম জাজদের সবার উপরে চিফ জাস্টিস, তাকে নিয়ে দাঁড় করিয়েছেন এটি ম্যাজিস্ট্রেট আদালতে, তাও খুনের মামলায়, যার কোনো ভিত্তি নেই, যার কোনো সত্যতা নেই, যার কোনো ইনভেস্টিগেশন নেই, কিচ্ছু নেই, জাস্ট একটা মামলায়। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন আগামীকাল ডক্টর ইউনূসের সরকার পড়ে গেল, পড়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসকে কি রাস্তায় ধরে জুতা দিয়ে পিটা করবেন আপনি? ডক্টর ইউনূসকে কি গরুর মতো রাস্তায় কি আপনি জবই করবেন? ডক্টর ইউনূসকে কি হাত মোড়া বেঁধে পুলিশ দিয়ে এই ম্যাজিস্ট্রেট কোর্টে তুলবেন? তুলবেন না, কারণ সভ্যতা এটা অ্যালাউ করে না। ডক্টর ইউনূস তার এই ৯ মাস ১ বছর সময়ে দেশটাকে যে অনাচার, অজাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়নে ঠেলে দিয়েছে, এই চিফ জাস্টিস তার আমল নামায় যদি ডক্টর ইউনূসের ৫% ধারণ করতে পারতেন, এই অপরাধ, অন্যায়, দুর্নীতি, অনাচার, স্বেচ্ছাচারিতা এবং নিজের জন্য সুবিধা গ্রহণ করা, তাহলে তিনি আমার মনে হয় আকাশে উঠে যেতেন। তো সেই জন্য বলছি, এখন আসেন, আপনি কেন সুপ্রিম কোর্টকে সম্মান করবেন? কারণ আপনি যদি সুপ্রিম কোর্টকে সম্মান না করেন, তাহলে নিচের আদালত সুপ্রিম কোর্টের সম্মান করবে না। নিচের আদালত যদি সম্মান না করে, পুলিশ সম্মান করবে না, মানুষ সম্মান করবে না, তাহলে আপনি কি রাষ্ট্র পাবেন? মাৎসর ন্যায়, যেটাকে বলতো আগে বলতো মগের মুল্লুক, এখন বলি আমরা মপের মুল্লুক। তাহলে আপনি দেখেন যে পৃথিবীতে সভ্য মানুষের রাষ্ট্র সভ্য হওয়ার মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল। আর রুল অফ লটা আপহেল করে হলো কে? সুপ্রিম কোর্ট। আপনি যদি সেই রুল অফ লকে আপেল করতে না দিয়ে রুল অফ ল এর গলায় যখন জুতা পরান, রুল অফ লকে যখন হাত বেঁধে যখন আপনি ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে নিয়ে যান, তখন তো আপনি নিজেকে অপমান করলেন, রাষ্ট্রকে অপমান করলেন, একটা রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করলেন। এই রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা, রাষ্ট্রকে অস্বীকার করা, রাষ্ট্রকে অসম্মান করা, তথা সমগ্র জাতিকে অসম্মান করা। আমাদের জাস্টিস এবিএম খায়রুল হক তিনি কি করেছিলেন? তিনি যে আদালতে রায় দিয়েছিলেন, সেখানে মোট ৭ জন জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে। সেই ৭ জন জাস্টিসের মধ্যে ৩ জন জাস্টিস রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত হবে না, আর ৩ জন জাস্টিস রায় দিয়েছেন থাকাটা উচিত হবে। তারপর ৭ম জাজ হিসেবে তিনি চেয়ারম্যান, তিনি যেই ৩ জন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দিয়েছেন তাদের সাথে ঐক্যমত্য প্রকাশ করেছেন। তার মানে ডিসিশনটি উনি নিয়ে আসেননি। যখন ব্যালেন্স হয়েছে দুই সাইডে, তিনি ব্যালেন্সের এক সাইডে গিয়েছেন। এখন তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্টে কি বলেছেন? বলেছেন যে বাংলাদেশে যে কনস্টিটিউশন আছে বিদ্যমান, যে কনস্টিটিউশনের অধীনে তিনি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সেই কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালের সাথে এটা সাংঘর্ষিক। এখন যেহেতু সাংঘর্ষিক, সেহেতু তিনি মনে করেন এটা না থাকাই ভালো, এবং এটা না থাকাই ভালোটা আমরা প্রমাণ পেয়েছি ৩ বার। একবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যখন আসলেন ইয়াজউদ্দিন সাহেব, ইয়াজউদ্দিনের আগে আরেকজন, এই করতে করতে এমন একটা জায়গায় গিয়ে রাষ্ট্র দাঁড়ালো, তখন 111 হলো, খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকেই কাস্টডিতে যেতে হলো, এবং রাষ্ট্র ২ বছর প্রতিনিয়ত ধর্ষিত হলো। সেই অবস্থায় আমরা কি দেখলাম? তারপরে দেখেন, এরপরে এখন যে একজন তত্ত্বাবধায়ক সরকার আছে, তার নাম কি আপনারা সবাই জানেন, সুদখোর ইউনূস বলে অনেকে, কিন্তু আমি সেটা বলতে চাই না। সরি, আমি বলতে চাই তিনি নোবেল ইউনূস। এই নোবেল ইউনূস নোবেল প্রাইজ পেলেন, সেই টাকা থেকেও রাষ্ট্র যেন
কোনো ট্যাক্স না পায়, সেটার জন্য তিনি কি করলেন? তিনি রাষ্ট্রকে অনুরোধ করলেন। সেই নোবেল ইউনুস কি করলো? দেখেন রাষ্ট্রটাকে কি খেলা খেলতেছে, রাষ্ট্রটাকে পুরো ধ্বংস করে ফেলছে। অর্থনীতি নেই, রাজনীতি নেই, সমাজনীতি নেই, বিচার নেই, আইন নেই। মানুষ মানুষকে যেখানে এখানে ইচ্ছা হত্যা করে। গতকালও দেখলাম একটা ব্যক্তি নাকি মাদকের সাথে জড়িত, অমুক তমুক জড়িত, কুমিল্লায় তাকে কুপিয়ে হত্যা করা হলো। মানে রাষ্ট্রে এখন আর বিচার নেই, আইনও নেই, শাসনও নেই, আছে শুধু এনার্কি, নারী দর্শন, লুণ্ঠন, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, গুন্ডামি। অর্থাৎ একটা রাষ্ট্র বর্বর জায়গায় ফিরে গেছে। আফ্রিকার জঙ্গলে এক প্রাণী, ছোট প্রাণী যেভাবে বড় প্রাণীকে খেয়ে ফেলে, সেই রকম অবস্থা চলছে। তো আমি যেটা বলছিলাম, আমাদের যে চিফ জাস্টিস, তিনি যে রায়টি দিয়েছিলেন, ইনি রায়তে কি বলেছেন? যেহেতু বাংলাদেশের কনস্টিটিউশনে ফান্ডামেন্টালি এটা ডিফার করে, সেহেতু আমি মনে করি এটা থাকার দরকার নেই। তবে রাজনীতির সমস্ত দল মত যদি ঐক্যমত্যে পৌঁছতে পারে, আমি মনে করি রাজনীতির স্বার্থে দেশের আরও 10 বছর এটা চালানো যেতে পারে। তাহলে দেখেন ওনার কথাটা কিন্তু ক্লিয়ার, রাজনৈতিক ঐক্যমত্য হলে আরও 10 বছর চালান আপনি। তার মানে উনি যখন রায় দিয়েছেন, তারপরেও 14 এবং 18 নির্বাচনে, এই দুটি নির্বাচনের কথা তিনি বলেছিলেন। তারপর উনার সাথে উনি কিন্তু ঐক্যমত্য পোষণ করেছেন। যারা রায় দিয়েছে তাদের মধ্যে তিনে তিনে ভাগ হয়েছে, সেখানে তিনের মধ্যে তিনি গিয়েছেন। তার মানে এই রায়টি এককভাবে তার না। তিনি কোনো দুর্নীতি করেছেন এমন কোনো প্রমাণ পেয়েছেন? তিনি ঘুষ খেয়েছেন এমন কোনো প্রমাণ পেয়েছেন? পাননি। এটা মানুষ, যে মানুষটা ছিল ফেরেশতার মতো। এই মানুষটা বিচার কার্যে থাকার সময় বাংলাদেশের কোনো জাজকে টাকা দিয়ে তাকে পরিবর্তিত হতে হয়নি। এই জায়গা থেকে আরেক জায়গায় যাবে, টাকা দিয়েছে চিফ জাস্টিসকে, অথবা কেউ খুনের মামলা থেকে বাঁচার জন্য চিফ জাস্টিস টাকা নিয়েছে, অথবা কোনো মামলা পক্ষে রায় দেওয়ার জন্য এরকম কোনো অভিযোগ কখনো আমরা কোনো কালেই জাস্টিস খায়রুল হকের বিরুদ্ধে শুনিনি। ইভেন তিনি যখন আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন সুদীর্ঘ সময়, তখনও তার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠেনি। তিনি একবার অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে 19 লাখ টাকা দিয়েছে, কারণ তার সেরকম টাকা পয়সা নেই। এখন দেখেন, শুধু উনি না, বাংলাদেশে কিন্তু আরও অনেকেই প্রধানমন্ত্রীর এই তহবিলের টাকা নিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম সাহেবকেও কিন্তু 20 লাখ টাকা দিয়েছিলেন, যে আপনি সেরকম বেশি টাকা নেই, রাষ্ট্রের জন্য আপনি খরচ করেছে, সারা জীবন ব্যয়, আপনার যৌবন ব্যয় করেছেন, সুতরাং রাষ্ট্র আপনাকে অনার করল। এখন তাহলে ফখরুলে নিলে কোনো সমস্যা নেই, মাইনুদ্দিন খান বাদলে নিলে কোনো সমস্যা নেই, হাসানুল হক ইনু নিলে কোনো সমস্যা নেই, অথবা বিএনপির অন্য কোনো নেতা নিলে কোনো সমস্যা নেই। শুধু সমস্যা হলো জাস্টিস, চিফ জাস্টিস খায়রুল হক নিলে। তিনি কোনো অন্যায় রায় দেন নাই জীবদ্দশায়। দেখেন, আওয়ামী লীগ সরকারের সাথে যখন সমস্যা সৃষ্টি হয়, সাবেক চিফ জাস্টিস এসকে সিনহা, এই সিনহা সাহেবের সাথে আওয়ামী লীগের সমস্যা হওয়ার পরও তাকে কিন্তু সুপ্রিম কোর্ট তলব করে, কিন্তু সুপ্রিম কোর্ট না, ওই নিম্ন আদালতে তারে কোনো চুরির মামলায়, মিথ্যা মামলায় তাকে কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের কাছে হাত করা পরে দাঁড় করানো হয়নি। তিনি বিদেশ চলে গেছেন, সম্মান নিয়ে গেছেন, বিদেশে আছেন, ফার্স্ট ক্লাসে করে গেছেন। কিন্তু আজকে যা হচ্ছে, এটা অসভ্যদের শাসন। এই অসভ্য মানুষেরা, এই শুয়োরেরা যারা রাষ্ট্র এখন চালাচ্ছে, তারা শুয়োর। এই অসভ্যরা, এই শুয়োররা রাষ্ট্রের বিচারপতিকে নিরাপত্তা দিতে পারে না, রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, রাষ্ট্রের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে নিরাপত্তা দিতে পারে না, রাষ্ট্রের প্রান্তিক লেভেলের একজন সাধারণ মানুষেরও কোনো নিরাপত্তা নেই। আইন নেই, বিচার নেই, শাসন নেই, আছে শুধু মব, চাঁদাবাজ, ধর্ষক, খুনি, রাজাকার, আলবদর, ধর্মন্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠী। এদেরকে দিয়ে প্রতিনিয়ত যে জাতি শান্তিপ্রিয় জাতি, সেই শান্তিপ্রিয় জাতিকে খুন শেখানো হচ্ছে। মোল্লারা হুঙ্কার দিচ্ছে 1971 সালের পরাজিত শক্তিকে রাষ্ট্রের ক্ষমতায় বসানোর জন্য নীল নকশা চলছে। 2.5 লক্ষ দর্শিত মা বোনের আহাজারি আত্মনাদের সাথে
প্রতারণার একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হলে জাগতে হবে বাংলার মানুষকে, আসিফ নজরুলের মতো শুয়োরদেরকে, নোবেল ইউনুসের মতো অসভ্য বর্বর হায়নাদেরকে এই বাংলাদেশে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি তা না করা যায়, এই রাষ্ট্র বিশাল লম্বা রক্তক্ষয়ী এক যুদ্ধে অবতীর্ণ হবে, যেই গৃহযুদ্ধে 10 বছরে 10 কোটি মানুষও প্রাণ হারাতে পারে। তাই আসুন, আমরা যদি এই দেশকে ভালোবাসি, আমরা যদি মনে করি এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ আমাদের, তাহলে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আপনারা জানেন, আমরা বলি এবং সবাই বলে চেঞ্জ ফর ডেভেলপড। আপনি যদি কোনো কিছু পরিবর্তন করেন, সেটা উন্নততর সংস্করণে যাবেন। আপনার একটা ভাঙা কুঁড়ে ঘর আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেটা ভাঙবেন না যদি না একটা সুন্দর ঘর আপনি পান। আপনার যা আছে, আপনি তার চেয়ে ভালো কিছু চান, ভালো কিছুর দিকে যান। পরিবর্তন এটা স্বাভাবিক একটা প্রসেস। মনির চৌধুরী 1971-এর মহান মুক্তিযুদ্ধে যাকে হত্যা করা হয়েছে, সেই মনির চৌধুরী বলেছিলেন যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। বদলটা হচ্ছে জীবনের ধর্ম। মানুষ প্রয়োজনে, অপ্রয়োজনে, কারণে, অকারণে মানুষ বদল হয়, কারণ বদলটাই হচ্ছে জীবনের ধর্ম। তো রাষ্ট্র মানুষকে নিয়ে কাজ করে। যদি মানুষের জীবনও বদলায়, রাষ্ট্রের জীবনও বদল হবে, পরিবর্তন হবে, সংযোজন হবে, বিয়োজন হবে। আরও উন্নততর জীবনের জন্য, শাসনের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমরা রেডি। আপনি পরিবর্তন করেন, কিন্তু পরিবর্তন যদি আমরা দেখি যে একজন বিচারককে সিসকে চোরের মতো করে, বিচারক নয়, চিফ জাস্টিসকে দেশের, তাকে হাত বেঁধে আপনি ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে দাঁড় করাবেন, আপনি কে? আপনি কি মানুষ, না আপনি শুয়োরের রাষ্ট্র চালান? আপনি কি মানুষ, নাকি হায়নাদের রাষ্ট্র চালান? এই হায়নাদের রাষ্ট্রে আমরা সভ্যতার আলো জ্বালাতে চাই। আসুন সবাই মিলে এই অসভ্যদেরকে পরাজিত করে সভ্য রাষ্ট্রের আবার সূচনা করি, যেখানে মানুষ সম্মান পাবে, পলিটিশিয়ান সম্মান পাবে বিচারপতি, পুলিশ, আনসার, বিডিপি, ছাত্র, জনতা, সবাই সেই প্রতিজ্ঞা নিয়ে আমরা সবাই বাংলাদেশকে বদলাবো। পজিটিভ পরিবর্তন, কাউকে ধ্বংস নয়, সৃষ্টি। আমরা সৃষ্টির উল্লাসে, সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে। সেই সৃষ্টি সুখের উল্লাসে আমরা উন্মত্ত হতে চাই। আমরা ধ্বংসের জন্য, হত্যার জন্য, ধর্ষণ, রাহাজানি, খুন, ছিনতাইয়ের জন্য এই দেশটাকে অভয়ারণ্য করে দিতে চাই না। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ভিডিওতে।